ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে আমরা আবারও চলে এসেছি ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকে আমরা যাচ্ছি অশোকনগর বাইগাছি, ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পিজারা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো তিনি মুসলিম ধর্মের একজন ধর্মগুরু। তো তিনি একবার আজকে যাচ্ছেন আদিবাসী এলাকায়, হিন্দু সমাজ সেখানে থাকেন, তো তারা কি ব্যবহার করে ভাইজানের সঙ্গে, তো সেইটাই আপনাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে কি হয় না আপনারা দেখতে থাকুন। তো চলো যাওয়া যাক। A few moments later. আপনারা বসুন 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 বসুন, মহিলাদের বসতে বলছি, বসুন। বাইরে নাকি বসুন, আপনি বসুন। হ্যাঁ বসুন। সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আর এই শ্রমিক দিবসের প্রাক্কালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই শ্রমিক সমাবেশে মেহনতি মানুষের যে সমাবেশ, সেই মেহনতি সমাবেশে মেহনতি মানুষের সমাবেশে থাকে সেই বাড়িগুলোর নাম হয়। কারণ ওই বাড়িগুলো, ওই যে বাড়িটাতে থাকেন উনি, ওই বাড়িটা 27 তলা উঁচু, 27 তলা আছে। ওই বাড়িটার ওপরে হেলিকপ্টার এসে নামতে পারে, হেলিকপ্টারে চলে যেতে পারে। আমি আপনি হেঁটে গিয়ে বাস ধরি, ট্রেন ধরি, উনি বাড়ির ছাদে লিফটে করে যান, হেলিকপ্টারে উঠে কাজে যান। আমাদের দেশের সব থেকে বড় লোক উনি। এই যে 27 তলা বাড়িটা বানিয়েছেন, এই বাড়িটা খুব সম্প্রতি বানানো হয়েছে, খুব বেশি দিন হয়নি, 10-15 বছর হলোই বাড়িটা বানানো হয়েছে। এই জমিটা কেনা হয় 2002 সালে। তাহলে 2002 সালে ওই সম্পত্তি এই ভদ্রলোক কেনার আগে ওই বাড়িটা, ওই জমিটাতে কি ছিল? ওই জমিটাতে বহু বহু বছর আগে, প্রায় 100 বছরেরও বেশি আগে, ওই মুম্বাইয়ের বা বম্বের একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম করিম ভাই। সেই ইব্রাহিম করিম ভাইয়ের দান করা একটা অনাথ আশ্রম, ইয়াতিমখানা ছিল। সেই ইয়াতিমখানার জমি ওয়াকফ বোর্ডে দুর্নীতি করে, আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না, কারণ আজকে বক্তার লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। হ্যাঁ, যে কোনো সময় বৃষ্টি এসে যাবে। হ্যালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না ভিজলে শরীর খারাপ করবে। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার, ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রাইমারি স্তরের। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত। আমরা জানি 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা 8 ঘন্টা তাদের শ্রম দান করবে, এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদও করেছিল।
পরবর্তীতে 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এই এটা উঠে পালাস, এটা নামিয়ে দাও ভাই। এই আমি স্যার, না না, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে, বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি আগের আগে না। আমার বক্তব্য দিতে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আপনারা আস্তে আস্তে করে বিদায় নিন। হ্যাঁ, মিডিয়া বন্ধু এটা আমায় প্রশ্ন করবেন। আমাদের আগে আমাদের ক্লাব যে আছে রায়গাছি, অশোকনগর বাইগাছি আদিবাসী নবজাগরণ যে ক্লাব আছে, এখানে চলো, ওখানে গিয়ে আমি বাইক দিয়ে দিচ্ছি। হলো বক্তব্য রাখতে পারলেন না, কি বার্তা দেবেন কর্মীদের? দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ের বা প্রাকৃতিক যে আটটা আছে ওর সাথে লড়াইও করতে নয়। লড়াই করতে গিয়ে আমাদের দুরবস্থা হচ্ছে, যেগুলো যেখানে জায়গায় যেগুলো ধরো জঙ্গল আছে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বা নদী নালার পথকে ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি, ফলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা 100 বার। আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে। আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমার কাছে বক্তব্য ছিল, তারা তুলে ধরেছে। আমারও কিছু রাখার ছিল, সবটা রাখতে পারিনি। শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নেমে আসলো, স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা সকলেই প্রস্থান করলাম। আমরা একটাই বার্তা এখান থেকে দেবো আপনাদের মাধ্যমে, যে আজকে 2025 সাল, এটা 1886 সালে 8 ঘন্টা কাজের দাবিতে 8 ঘন্টার বেশি কাজ করবে না, এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ শহীদ হয়েছিলেন। ইতিহাসের পাতায় সেটা আছে। দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি, আমাদের রাজ্যে দেখুন 8 ঘন্টা কেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে। আমাদের পুলিশ তাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে, শূন্য পদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে। চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না, বিড়ি শ্রমিকদের মিনিমাম ঠিকঠাক করে টাকা পাচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের দেখুন শোষণ করা হচ্ছে। এই শোষণের হাত থেকে বাংলাদেশে রাজ্যের শ্রমিকরা মুক্তি পাক, এটা চাইব। এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য, তাদের উপরে যে এতদিন ধরে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের উপরে অ্যাটাক করতো, এখন আমরা দেখছি কি প্রশাসনিকভাবে তাদের দমন পীড়ন হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। জগন্নাথ মন্দির দর্শনের দিলীপ ঘোষ, সেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা, পরবর্তীতে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করছে, তার উত্তরও দিলীপ ঘোষ দিচ্ছেন একাধিক কড়া ভাষায়। কি বলবেন আপনি? আমার তো মনে হয় এটা প্রেশার পলিটিক্স হচ্ছে। আরো কিছু কারণ আছে, আমি একটাই বলবো, অনেক বলার সময় নেই এখন। প্রেশার পলিটিক্স এটা। আর আমরা বারবার বলে আসছি যে তৃণমূল আর বিজেপির যে টিকিটা যেখানে বাঁধা আছে সেটা হচ্ছে নাগপুর, সেটা আবার প্রমাণ করিয়ে দিল। দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবে? সেটাই বলতে পারবো না, যাবে কি যাবে না। শুভেন্দুবাবু বর্তমান যে দলে আছে, পরে দল চেঞ্জ করবেন কি করবেন না বলা মুশকিল এদের। কিন্তু আমি নিজে কনফিডেন্স আছি। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। আমি আমার সম্পূর্ণ প্রিয়রই সংযুক্ত মোর্চা থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই থাকবো। আপনাকে নিয়েও তো একবার এরকম রব উঠেছিল যে আপনি যাবেন। আমি তখন বলেছিলাম কি, যে মানুষ আমাকে যে ভরসা বিশ্বাস করে ভোটে জিতিয়েছে, তাদের ভরসা বিশ্বাসকে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। দিলীপবাবু যাবেন কি যাবেন না সেটা দিলীপবাবু বলতে পারবেন। শুভেন্দুবাবু কি করবেন, ফিউচার কি, তার প্ল্যান কি আছে, শুভেন্দুবাবু বলতে পারবেন। অধীরবাবু কি করবেন, অধীরবাবুই বলতে পারবেন। আজকের দিনে কাশ্মীর নিয়ে যা পরিস্থিতি পাকিস্তানের সাথে সৃষ্টি হয়েছে, দেশের যুদ্ধ পরিস্থিতি, পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথেও পরিস্থিতি খারাপ, মাঝখানে চিন্ময়বাবুর জামিন হয়েছে, কি বলবেন? দেখুন, আমি আমার দেশের সার্বিক নিরাপত্তা সর্বপ্রথম আমার কাছে, তারপরে অন্য কথা হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি পেহেলগাঁওতে অ্যাটাক করে আমাদের 27 জনকে শহীদ করে আবার পাকিস্তান ফিরে চলে গেল, তাহলে আমাদের কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে।
তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি ছিল, ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকার পরও 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ওখানে আর্মি থাকেন, আধা সামরিক বাহিনীরা থাকেন, তারা তাহলে তাদের অ্যাক্টিভিটি কি ছিল প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও বলবো এইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। এই চ্যালেঞ্জ ভারতবাসীর কাছে, এখানে রাজনৈতিক দল মত কে কি তার থেকে বড় কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। সেই জন্য ভারত সরকারেরকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া দরকার। যে পদক্ষেপই নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একজন আঞ্চলিক ছোট দল হলেও সেটা আমরা তার পাশে থাকি। বড়বাজারে আগুনে ইতিমধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, রাজনৈতিক চর্চা হবে, থাকবে, এখন আবার রাজনৈতিকভাবে প্রশ্ন বেশি করে করতে হবে। দেখুন 2022 সাল থেকে তার ফায়ারের বা বিভিন্ন যে লাইসেন্স হওয়া দরকার সেগুলো রিনিউয়াল করেনি, বা হয়তো করা সে প্রভিশনও ছিল না। সেখানে কি করছিল, খোঁজ নিয়ে দেখুন হয়তো কিছু কিছু টাকা দিয়ে দিত আর তুই চালিয়ে নে না, এরকম। এখন দুর্ঘটনা ঘটে গিয়েছে, তড়িঘড়ি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে, কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে? কারা পৌরসভাকে কর্পোরেশনকে কারা পরিচালনা করছে, তাদের দায়িত্বটা কি? এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয়। মানুষের তো যদিও ভোট নেয়নি, ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপা দিয়ে ভোট করিয়েছে, তারপরেও এখন সার্টিফিকেট তো এদের হাতে আছে। কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র তিনি কি করছেন, তাকে তো উত্তর দিতে হবে। যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে, কেন এই ঘটনা ঘটলো? 14টি তরতাজা প্রাণ চলে গেল। দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত স্বীকার করলো না তাদের গাফলতি আছে, এতটুকু শব্দ স্বীকার তারা করছে না। মানে 14টি প্রাণ চলে গেলে এদের সরকারের ব্যর্থতার জন্য, কর্পোরেশনের ব্যর্থতার জন্য, কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন অন্যরকম ভাবে, আনভাবে তানভাবে বিভিন্নভাবে ছলে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সো ফাইনালি আমরা ওখান দিয়ে ঘুরে চলে আসছি। সো খুবই ভালো লেগেছে যে যেহেতু বিধায়ক নওশাদ সিদ্দিক একটা হিন্দু এলাকা, তো অনেকেই বলে যে ভাইজান শুধু মুসলিমদেরকে নিয়ে বেশি ভাবে। তো আমি আজকে নিজের চোখে একেবারে ভিডিও নিজের চোখে দেখেছি একেবারে ক্যামেরার সামনে, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী এত সম্মান যে পায়, কারণ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভালো কাজ করে বলে আজকে তিনি হিন্দু সমাজের কাছেও এত সুন্দরভাবে, যে কোনো মুখ্যমন্ত্রী গেলে এত সুন্দরভাবে যে মানুষকে মানে কি বলবো অভিনন্দন দেওয়া হয় বা তারাকে সম্মান করা হচ্ছে, যে এত সুন্দর লেগেছে আমি কি বলবো। আপনারা কমেন্ট করুন কেমন হয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।